কি এক প্রচণ্ড গরম শুরু হয়েছে। এই গরমে কোনো কিছু খেতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, রান্নাবান্না তো খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরেও যেহেতু খাওয়া-দাওয়া করতে হবে, রান্নাবাড়া তো করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমারই শুধু গরম লাগে না আপনাদেরও গরম লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন কি একটা অবস্থা, ভাজা পোড়ার লোভ আমি ছাড়তেই পারি না। একদিন এনে খাইয়েছে, এখন আমার জিভ আরও বেশি লম্বা হয়ে গিয়েছে। আবারও ডিমান্ড করেছি যে আজকে আরেকটু ভাজা পোড়া খাওয়াও। সে আমার সাথে রাগ করছিল যে গ্যাসের সমস্যা বেড়ে যায়। তো যাই হোক, কি আর করা, কিছু করার নেই। তো এটা গতকালকে বিকেলবেলা খেয়েছিলাম, আর এই তো সকালবেলা আমি একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর না কোনো কিছু খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা দিয়ে আমি চালিয়ে নিই। আপনাদের ভাইয়াকে অবশ্যই একটু ভারী খাবার দিই, মানে রুটি সবজি এগুলো দিয়ে ওকে দেই খেতে। তো যাই হোক, দুপুরে রান্না শুরু করে দিলাম। রান্নাতে এখন একটু বরবটি ভাজি করব, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করে নিচ্ছি। কারণ ইদানিং অনেক বেশি সবজি বাসায় চলে এসেছে, কারণ আপনাদের ভাইয়া যখন বাজার করে অনেক রকমের সবজি কিনে ফেলে, পরে এই সবজিগুলো নষ্ট হয়। সেই জন্য বেশি বেশি করে সবজি খাচ্ছি, কয়েকদিন যাবত সবজি খাওয়া স্টার্ট করেছি, সাথে আবার মাংস রেখেছি। কারণ বাচ্চা মানুষ থাকলে বাসায় দেখা যায় কি যে শুধু সবজি দিয়ে হয় না। আমার ছেলের ডিমান্ড, মানে একদিন পর পর ডিমান্ড করবে যে সে মাংস খাবে, আর মাংসটা না দিলে সে খেতে বসতেই চায় না। তো মানে সবজির সাথে একটা হলেও মাংসের পিস দিতে হবে, এরকম একটা অবস্থা। তো কি আর করা, বাচ্চা থাকলে, যাদের আসলে বাচ্চা আছে তারা আসলে এটা বুঝতে পারবেন। আমি মোটামুটি প্রায় প্রতিদিনই মাংস রান্না করছি। তারপরেও ইদানিংকালে ভাজা পোড়া যেগুলো আছে সেগুলো কমিয়ে দিয়েছি। আগে প্রচণ্ড চিকেন ফ্রাই খেত, কয়েকদিন পর পর আমার চিকেন ফ্রাই করা লাগতো, কিন্তু এখন চিকেন ফ্রাইটা আমি করি না বললেই চলে বাসায়, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে ভাজিটাও করে নিয়েছি। এখন একটু চিংড়ি মাছ রান্না করব হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে, একটু ভিন্নভাবে। সবসময় তো শুধু ঝিঙে দিয়ে ভাজি করি, মানে মশলা দিয়ে তারপর ভাজি করি। আজকে একটু ভিন্নভাবে করছি, একটু ঝোল ঝোল টাইপের থাকবে, অনেক মজা হয়েছিল খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ যেহেতু এখন ঝিঙেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমাদের সবার বাসায় মোটামুটি দেখা যায় যে চিংড়ি মাছটা সবসময় থাকেই। চাইলে কিন্তু আপনারাও রান্না করে নিতে পারেন, অনেক ইজি। মানে মাছ রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করবেন সেগুলো মশলাই ব্যবহার করবেন। তার মধ্যে চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে অবশ্যই নিতে হবে। চিংড়ির পিঠে যে ময়লাটা থাকে সেটা অবশ্যই একটা টুথপিক দিয়ে বের করে নেবেন। আর হচ্ছে মাথায় একটা ময়লা থাকে, সেটাও ক্লিন করে নেবেন। আর আমি প্রথমে চিংড়ি আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়িটা যেহেতু খোসাসহ দিয়েছি, সেই জন্য খোসাটার জন্য কিন্তু আপনি কষানোতেই দিতে পারবেন। কারণ চিংড়িটা যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু দেখা যায় কি রাবারি হয়ে যায়। সেই জন্য কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করলে চিংড়িটা পরবর্তীতে ব্যবহার করবেন। আগে সবজিটা কষিয়ে তারপর চিংড়িটা দিবেন, নামানোর আগে আগে, কারণ তা না হলে কিন্তু রাবারি হয়ে যাবে আর চিংড়ির টেস্টটাই আর থাকবে না। আর যদি খোসাসহ রান্না করেন তাহলে কিন্তু কষানোতে দিতে পারবেন, কারণ গলদা চিংড়ির খোসাগুলো অনেক শক্ত থাকে, ভিতরের চিংড়িটা সফট থাকে, আপনি যতক্ষণই রান্না করুন না কেন সফট থাকে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। আমি ঝোলটা একটু বেশি করেই দিয়েছিলাম, আর ঝিঙেতে অবশ্যই ঝোল ওঠে, সেটা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু চিংড়ির পরিমাণ খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি, এবং তরকারিটাও অল্পই রান্না করেছি, কারণ আপনাদের ভাইয়া খুব একটা চিংড়ি খায় না, সে সর্বোচ্চ খেলে একটা চিংড়ি খায়। আমার ছেলেকেই খেতে হবে, ছেলেও বেশি খাবে না, কারণ যেহেতু মুরগির মাংস আছে সাথে, তো ও একটা চিংড়ি হলেই খুশি হয়ে যাবে। তো এই তো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কী পরিমাণে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার এই গাছটা যতবারই বারান্দায় যে এত ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত থাকুক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।